জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের কারো কারো অনেকেরই মনে হচ্ছে, আমাদেরও প্রথম প্রথম মনে হচ্ছিল যে এই হুমায়ুন কবির কে এমন নেতা, কি এমন বিরাট নেতা যাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মুসলিম তারা হুমায়ুন কবিরের দিকে এগিয়ে যাচ্ছেন, একদম হ্যামলিনের বাঁশিওয়ালার মতো। কোথায় ছিল রে বাবা, হঠাৎ করে জননেতা হয়ে গেল? না, আকাশ থেকে পড়েননি হুমায়ুন কবির। হুমায়ুন কবির জনপ্রিয় ছিলেন, কিন্তু তার জনপ্রিয়তা এক লহমায় কেন এত বেড়ে গেল? কেন লক্ষ লক্ষ মানুষ তার কথা বিশ্বাস করছেন, তার উপরে ভরসা করছেন, তাকে নিয়ে গান লেখা হচ্ছে, এবং যেখানে মসজিদের মাত্র কয়েকটা ইট ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, সেখানে এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ আজকে শুক্রবার, জুম্মার নামাজ পড়ার জন্য লক্ষ মানুষ সেখানে বসে পড়লেন। কি ব্যাপার বলুন তো? এর পেছনে বিরাট কোনো রহস্য নেই। এর পেছনে রহস্যটা হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের সীমাহীন মিথ্যাচার। সীমাহীন মিথ্যাচার কেন বলছি? এই যে দেখুন না, কালকে আমি একটা এপিসোড তৈরি করেছিলাম এবং আমার সামান্য তাড়া ছিল। বলবেন কি এমন তাড়া ভাই তোমার? একটু বলে রাখি, কলকাতা প্রেস ক্লাবে যে নির্বাচন হতে চলেছে, সেখানে আমি মানে দীপঙ্কর মন্ডল সেখানে প্রার্থী হয়েছে। তো প্রার্থী হতে হলে প্রত্যেকটা খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলে যত সাংবাদিক আছেন তাদের কাছে যেতে হয়। প্রার্থী যখন হয়েইছি ভাই, ঘোমটার তলায় খ্যামটার নাচন করে লাভ নেই। সবার কাছে ভোট চাইতে হবে, ভোটে জিততে হবে, এবং সেই ভোটটা কবে? আগামীকাল। সময় খুব কম। এই কারণে প্রত্যেকটা অফিসে, সেটা আজকাল, প্রতিদিন, আনন্দবাজার, বর্তমান, অন্যান্য যে খবরের কাগজ রয়েছে, যে চ্যানেল রয়েছে, যেটা 24 ঘন্টা, এবিপি আনন্দ, TV9, রিপাবলিক বাংলা, সব জায়গায় মানে যেগুলো নাম বললাম না, সেখানেও সমস্ত জায়গায় যেতে হচ্ছে, সেখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হচ্ছে যে নতুন যে কমিটি হবে সেখানে ভোট দিন। যাই হোক, এ বিষয়ে বাড়াবো না। তো গতকাল আমি একটা এপিসোড তৈরি করলাম, যেখানে বললাম যে যখন তৈরি করেছিলাম সেটা 5টার খানিকক্ষণ আগে, তখন আমি বলেছিলাম, তখনও পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যে খবর ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর এর ফর্ম, এনুমারেশন ফর্ম জমা দেননি। তার বাড়িতে কিন্তু ওই এলাকার বিএলও অমিত কুমার রায় তিনি দিয়ে এসেছিলেন ফর্ম, সে খবর আপনাদেরকে দিয়েছিলাম। তারপরে তখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী ওইটা বলেননি। পরে যখন দেখলাম, ওরে বাবা, এই তো বিরাট বড় ফেরেববাজ। কারণ 5টার খানিকক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনুমারেশন ফর্মটা জমা দিয়েছেন। আর আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ যারা সাবস্ক্রাইবারও হন না, তারা বিরাট বুদ্ধিমান, বিরাট পণ্ডিত, অনেকে কমেন্ট করেছেন, আমি দেখেছি। ভীষণ ব্যস্ততার মধ্যেও আপনাদের কমেন্টগুলো আমি দেখি। আপনারা কেউ কেউ লিখেছেন, ছি, লজ্জা করে না আপনার, আপনি জানেন না। আবার অনেকে লিখেছেন, মুখ্যমন্ত্রীকে নথি দিতে হয় না, প্রধানমন্ত্রীকে নথি দিতে হয় না। শুনুন ভাই, কোনো পোর্টালে বা কোনো কাগজে বা কোথাও আপনারা খবরটা দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। এটা করানো খবর, করানো খবর। এই যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিএলও ফর্ম দিতে গেছিলেন না, তারপরে মুখ্যমন্ত্রী রেগে গেলেন, না আমি ফর্ম নিইনি, না আমি ফর্ম নিইনি। প্রমাণ ছিল বলেই আমরা বলেছিলাম যে বিএলও ফর্ম দিয়ে গিয়েছেন। তারপর থেকে লাগাতার মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। তিনি তো এসআইআর হতে দেব না, এসআইআর হতে দেব না। হয়ে তো গেল, 58 থেকে 60 লক্ষ নাম ইতিমধ্যে বাদ তো চলে গেল, আরো বাড়বে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আরো বাড়বে। তো এই মুখ্যমন্ত্রী গতকালকে পর্যন্ত 11 তারিখ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, নদিয়ার কৃষ্ণনগরে গিয়ে কি সীমাহীন মিথ্যাচারটা না করলেন। লাগাতার মিথ্যে কথা, না আমি ফর্ম ফিল আপ করিনি। যেটা জানা গেছে যে মুখ্যমন্ত্রী ফর্ম ফিল আপ করেছেন। আর আপনারা যারা পণ্ডিত বলছেন মুখ্যমন্ত্রীর নথি লাগবে না, ভুল জানেন ভাই। দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে বলছি, যত বড় লাটের বাটি হোক না কেন, নথি দিতে হবে তাকে, নথি দিতে হবে। না দিলে ভোটার লিস্টে নাম উঠবে না, মন্ত্রী হতে পারবেন না, স্বপ্ন দেখতে পারবেন না। আপনি যত বুড়ো হন, বুড়ি হন, পিসি হন, খালা হন, যাই হন না কেন, যত বড়, ওই যে বললাম লাটের বাট হন না কেন, যাই যত বড়, আপনাকে নথি দিতেই হবে। মমতা ব্যানার্জিকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দিতে হবে। নথি না দিলে নাম উঠবে না দাদা, এটা বোঝার চেষ্টা করুন। এগুলো তৃণমূলের থেকে খাওয়ানো খবর। যদি আপনারা কোনো পোর্টালে, আমি তো দেখিনি, কোনো পোর্টালে দেখেন, কোনো চ্যানেলে দেখেন, না মুখ্যমন্ত্রীর নাম তোলার দরকার নেই। ভুল জানেন, ভুল জানেন। মুখ্যমন্ত্রী হন আর যে যত বড় মন্ত্রী হন, নথি তাকে দিতে হবে।
তো সেই সীমাহীন মিথ্যাচারের পরে রাত হয়ে গিয়েছিল খবরটা পেতে, ব্যস্ততার মধ্যে তখন আমি আর এপিসোড তৈরি করিনি। এখন আমি বলছি যে মুখ্যমন্ত্রী নথি জমা দিয়েছেন। তো মুখ্যমন্ত্রীর এই সীমাহীন মিথ্যাচার, এই যে হুমায়ুন কবিরের দিকে একদম জনস্রোত বইছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুসলিম তোষণের নামে মুসলিমদের বঞ্চনা করা, মুসলিমদের তোষণ করছি এই নাম দিয়ে তিনি মন্দির করছেন। হিন্দুরাও চায় না তিনি মন্দির করুন। উত্তরপ্রদেশে ভগবান শ্রীরামচন্দ্রের যে শ্রীমন্দির হয়েছে, সেখানে কোনো সরকারি পয়সা লাগেনি, সাধারণ মানুষের টাকায় সেখানে শ্রীমন্দির তৈরি হয়েছে। কে দায়িত্ব দিয়েছে আপনাকে মমতা ব্যানার্জি হিন্দুদের জন্য মন্দির করতে হবে? মহাকাল করব, দুর্গা মন্দির করব, জগন্নাথের মন্দির করব? কিছু করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না। হিন্দুরা বুঝে নেবে তাদের মন্দির কোন দেবতার, কোন দেবীর, কত বড়, কত উচ্চতার, সমস্ত তারাই বুঝে নেবে। আপনাকে কিছু করতে হবে না। আপনাকে তো গীতা পাঠে ডাকা হয়েছিল, আপনি জাননি কোন লজ্জায়। তো এই যে তোষণের কথা বলেন, উমুককে ভাতা দিচ্ছি, তুমুককে ভাতা দিচ্ছি, তুমুককে শ্রী দিচ্ছি, সেগুলো মুসলিমরা আর বিশ্বাস করছেন না। চোখের সামনে তারা দেখছেন তারা কিছুই পাচ্ছেন না, অথচ তাদেরকে বদনাম শুনতে হচ্ছে যে তাদের নাকি দিয়ে দিচ্ছে, তাদের নাকি দিয়ে দিচ্ছে। কিছুই দিচ্ছে না, না শিক্ষায়, না স্বাস্থ্যে, না কর্মসংস্থানে, কিছুই পাচ্ছে না। এই কারণে মমতা ব্যানার্জির প্রতি বিরক্ত হয়ে তারা হুমায়ুন কবিরের দিকে যাচ্ছেন। আর একটা কারণ হচ্ছে তারা পরিষ্কার বুঝে গেছেন যে এই মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে না। আগাম তারা বুঝে গেছেন, বোঝা যায়। একটুখানি যদি আপনি সেন্সেবল লোক হন, একটুখানি অনুভূতিপ্রবণ লোক হন, একটু সত্যিটা আপনার মাথার ঘোমটাটা সরিয়ে দিয়ে, বোরখাটা সরিয়ে দিয়ে, চোখের সামনে ঠুলিটাকে সরিয়ে দিয়ে, রঙিন চশমাটাকে সরিয়ে দিয়ে সাদা চোখে যদি আপনি দেখেন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন এই মমতা ব্যানার্জির দল আর ক্ষমতায় আসছে না। 60 লাখের কাছাকাছি নাম বাদ হয়ে গেছে, আরো বাদ হবে। প্রতিটা বিধানসভায় গড়ে কত করে হচ্ছে? 20,000-এর বেশি নাম বাদ হয়ে যাচ্ছে, 20,000-এরও বেশি। এই ভোটগুলো কাদের? তৃণমূলের ভোট। তাহলে তৃণমূল কংগ্রেস যদি প্রতিটা বিধানসভায় 20,000-এরও বেশি ভোটে পিছিয়ে পড়ে, সেই সরকার আর থাকবে? সেই সরকার আর থাকবে? মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন না? পিসি, ভাইপো সহ গোটা কোম্পানির লোকেদের বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন না? 2011-এর আগে মনে নেই বামফ্রন্ট সরকারের মন্ত্রীদের, নেতাদের কি বডি ল্যাঙ্গুয়েজ হয়েছিল? শরীরী ভাষা পরিষ্কার বোঝা গিয়েছিল। অনেকে তো দাঁড়াতেই চাননি। একদম 2011 সালের কথা বলছি। এই 2026-এও দেখবেন প্রচুর লোক, প্রচুর নেতা, ইনক্লুডিং মন্ত্রী, তারা চাইবেন না যে তারা 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করুন। সেই তালিকায় মমতা ব্যানার্জিও থাকবেন। তো মুসলিমরা যদি বুঝেই যান যারা আসবে না ক্ষমতায়, তাহলে তাদেরকে একটা যোগ্য নেতা বেছে নিতে হবে। এবং হুমায়ুন কবিরের মধ্যে তারা সেই নেতার সন্ধান পেয়েছেন, যারা, যে নেতা সংখ্যালঘু মুসলিমদের কথা বলবে, তাদের ধর্মাচরণের কথা বলবে, তাদের ইমানের কথা বলবে, তাদের সততার কথা বলবে, তার মধ্যে তারা খুঁজে পেয়েছেন। এই কারণে হুমায়ুন কবিরের যে ট্রাস্ট মসজিদ কমিটি, মুর্শিদাবাদের বহরমপুরে, মানে একদম জেলা সদরে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটা রয়েছে, কোটি কোটি টাকা জমা পড়ছে, কোটি কোটি টাকা জমা পড়ছে। আর যে দান বাক্সগুলো আগে আপনাদের ছবি দেখিয়েছি, আরেকবার করে দেখে নিন, দান বাক্স উপচে উঠছে, উপচে উঠছে। এই যে জুম্মার নামাজ হয়ে গেল, হুমায়ুন কবিরের সঙ্গে আজকে সকালে কথা হয়েছিল, আমার কথা হয়েছিল। উনি নামাজে গিয়েছিলেন, উনি বললেন যে এখান থেকেই 1 কোটির বেশি টাকা আসবে। আজকে এখনো পর্যন্ত মসজিদ হতে কত বছর লাগবে তার শেষ নেই। সাধারণ একদম মুসলিমরা, গরিব মুসলিমরা, মধ্যবিত্ত মুসলিমরা, তারা যা আছে পকেটে উজাড় করে দিচ্ছেন। কেন দেবেন না বলুন তো? এই মমতা ব্যানার্জি নদিয়ায় কৃষ্ণনগরে সভা করছেন, সেখানে তৃণমূলেরই লোক, তৃণমূলেরই সমর্থক মায়েরা, তাদের হার ছিনতাই হয়ে যাচ্ছে, হার ছিনতাই হয়ে যাচ্ছে। তৃণমূলের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাবধান করে দিয়েছেন যে ভাই সাবধান, বোনেরা সাবধান, মায়েরা সাবধান, দিদিরা সাবধান। মমতা ব্যানার্জির সভায় যাওয়ার আগে একটু ভাবুন। জোর করে নিয়ে যায়, বেশিরভাগ লোকজনকে জোর করে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন সুবিধা পাইয়ে দেব, এই সুবিধা পাইয়ে দিয়েছি,
স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে জোর করে তুলে নিয়ে যায়, তোমাদেরকে কন্যাশ্রী দিচ্ছি, সাইকেল দিচ্ছি, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নিজের নামে চালিয়ে বলে রেশন দিচ্ছি, যেতে হবে। এখন ভয়ে ভক্তিতে লোকে যায়, কিন্তু মায়েদের হার ছিনতাই হচ্ছে। কোনো রাজনৈতিক সভায় কখনো শুনেছেন? কখনো শুনেছেন? এই তো এত বড় গীতা পাঠ হয়ে গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কিছু হয়েছে? হ্যাঁ, একটা ঘটনা হয়েছে, একটা ঘটনা হয়েছে, সেটা একদম ছোট্ট একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। একজন লোক প্যাট্রিসওয়ালা, সে ভেজ প্যাট্রিস বলে চিকেন প্যাট্রিস বিক্রি করছিল, কয়েকজন 2-3 জন মিলে সেটা প্রতিবাদ করেছে এবং রাগের মাথায় প্যাট্রিস গুলো ফেলে দিয়েছে। মমতা ব্যানার্জি বলেন কাউকে ছাড়া হবে না। উরে বাবারে বাবা, কাউকে ছাড়া হবে না? তার সাধের সন্দেশখালীর যে কুখ্যাত জেলের মধ্যে বসে রয়েছে শেখ শাহজাহান, সে সেখান থেকে ফোন করে লরি পাঠিয়ে দিচ্ছে, মূল সাক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কে চেষ্টা করছে সেটা ধরতে পারছে না। আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 7-8 লাখ লোকের মধ্যে একটা ঘটনা হয়েছে, ঠিক চিহ্নিত করে ভিডিও ফুটেজ দেখে, ভিডিও ফুটেজ মানে কি, কিছু চ্যানেলও আছে তারা ছবি দেখায়, তাদেরকে মাঝ রাতে গিয়ে তুলে নিয়ে এসছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তো প্রত্যেককে সম্মানিত করেছেন, তিনি সম্মানিত করেছেন, 12 ঘন্টার বেশি আটকে রাখতে পারেনি, কেস টেকেনি, যাকে খুশি তুলে নেবো, যখন খুশি তুলে নেবো। কাকে খুশি করতে গিয়েছিলেন? মুসলিমদের খুশি করতে গিয়েছিলেন। মুসলিমরা খুশি নয়, মুসলিমরা খুশি নয়। একাধিক মুসলিম নেতার সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন গীতা পাঠের অনুষ্ঠানে উনি গিয়েছিলেন কেন? উনি চিকেন প্যাট্রিস বিক্রি করছেন, বলতে পারতেন আমি চিকেন প্যাট্রিস বিক্রি করছি, মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলুন, হ্যাঁ আমি চিকেন প্যাট্রিস বিক্রি করছি, আমি নিরামিষ নয় আমিষ বিক্রি করছি। তা নয়, মিথ্যাচার করা হয়েছিল। এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। মিথ্যাচারটা কি? মিথ্যাচার হচ্ছে এটাই, বলা হয়েছিল যে না ভেজ নয়, হ্যাঁ এটা ভেজ, এটা ভেজ। আর একদল বলছে না ভেজ নয়, তর্কাতর্কি তর্কাতর্কি, কথা কাটাকাটি। তখন একজন প্রতিবন্ধী যুবক, তিনি প্যাট্রিস তুলে ভেঙে দেখিয়েছিলেন, যখন গন্ধ শুকলেন, গন্ধ, মাংসের গন্ধ একটা আলাদা, আর নিরামিষ প্যাট্রিসের গন্ধ আলাদা, সবজির গন্ধ। তো দেখা গেল ভেতরে চিকেনই ছিল, চিকেনই ছিল। তাহলে এই মিথ্যে কথা বলার জন্য কেন তার শাস্তি হবে না, এই প্রশ্ন উঠেছে। আর এই যে গ্রেপ্তার করা, কাউকে খুশি করার চেষ্টা, এতে করে মুসলিম সমাজ একদমই খুশি নয়। এই জুম্মার নামাজ যে হয়েছে, সেখানে সেই ছবি আপনারা দেখলেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যেখানে হুমায়ুন কবিরের মসজিদ হবে, সেই জায়গাটাতে যার আহ্বানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অন্তত 7 লক্ষ মানুষ গীতা পাঠ করেছেন, কার্তিক মহারাজ, তিনি আজকে সকালে জানিয়েছেন যে হুমায়ুন কবির যদি তাকে ডাকেন তিনি যেতে রাজি। সনাতন হিন্দু ধর্ম এটাই শেখায়, সহনশীল হও, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব, অন্যের ধর্মাচরণের প্রতিও শ্রদ্ধাশীল হব, বিশ্বাসী হব, এটাই সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকেন। কার্তিক মহারাজ বলেছেন যে যদি মুর্শিদাবাদের রাস্তায় সবাই সমানভাবে শোভাযাত্রা করতে পারে, যদি হরিনাম সংকীর্তন এবং আজান একসঙ্গে পাঠ করা যায়, যদি হিন্দু সনাতনীদের মৃত্যুর পরে তারা হরিবোল হরিবোল করতে করতে রাস্তা দিয়ে তারা এগোতে পারে, কোনো বাধা না পায়, তাহলে তিনিও হুমায়ুন কবিরের এই নির্মীয়মান মসজিদের ওখানে গিয়ে তিনি সবার সঙ্গে দেখা করবেন। এরপরে হুমায়ুন কবিরও আমাদের জানিয়েছেন যে তিনি কার্তিক মহারাজের প্রতি শ্রদ্ধাশীল, আগে থেকে শ্রদ্ধাশীল, এখনো শ্রদ্ধাশীল, আগামী দিনেও শ্রদ্ধাশীল, এবং তার নতুন রাজনৈতিক দল 22 তারিখে বহরমপুরে যেটা ঘোষণা করা হবে, 2 লক্ষ মানুষের জমায়েত নিয়ে ঘোষণা করা হবে, যা শুনে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের নেত্রীর ঘুম উড়ে গেছে, ঘুম উড়ে গেছে। এত লোক, একজন সাধারণ বিধায়ক তার দিকে ছুটে যাচ্ছে। সাধারণ আর অসাধারণত্বের মাঝখানে খুব সামান্য একটা রেখা থাকে, খুব সামান্য সুতোর মতো।
এক্স সাধারণ ওয়াই অসাধারণ এটা সবসময় চলতে পারে না, এটা আপেক্ষিক, চেঞ্জ হয়। মিডিয়া কাউকে দেখাচ্ছে মানেই সে অসাধারণ, সেটা একদমই নয়। খবরের কাগজে কাউকে নিয়ে মাতামাতি করা হলো মানেই তিনি বিরাট বড় নেতা, তা নয়। মানুষ যাকে ভালোবাসবে তার দিকেই যাবে। কার্তিক মহারাজের এই আহ্বানে হুমায়ুন কবির সাড়া দিয়েছেন। হুমায়ুন কবিরও বলেছেন যে তিনি নতুন যে দলটি করবেন তার ফলে কোনো সম্ভাবনাই নেই ভবিষ্যতে তৃণমূলের সঙ্গে কোনো রকম ভাবে সমঝোতা করার। যদিও রাজনীতি একটা অনিশ্চয়তার জিনিস, ভবিষ্যতে কি হবে তা আগাম কখনোই শেষ কথা বলা যায় না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে যেভাবে হুমায়ুন কবির রকেটের গতিতে উঠে যাচ্ছেন এবং সংখ্যালঘু মুসলিমরা যেভাবে সুনামির মতো আছড়ে পড়ছে, তাতে করে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের নেত্রী। বিশেষ করে একদিকে যখন কার্তিক মহারাজের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডে গীতা পাঠ করছেন, অন্যদিকে হুমায়ুন কবিরের নেতৃত্বে বেলডাঙ্গায় সেখানে মসজিদ তৈরি হচ্ছে এবং জুম্মার দিন, জুম্মাটা কি জিনিস আপনারা জানেন, মক্কা থেকে নবী মোহাম্মদ মদিনায় যেদিন চলে যান সেই দিনটা ছিল শুক্রবার। সেই দিনে যে নমাজ পাঠ করা হয়েছিল প্রথমবার সেটা হচ্ছে জুম্মার নমাজ। তারপর থেকে আজ পর্যন্ত শুক্রবারের নমাজকে বলা হয় জুম্মার নমাজ। এই দিনটা হিন্দুদের কাছেও পবিত্রতম, মুসলিমদের কাছেও পবিত্রতম। তো এই দিনে যে ঘটনাটা ঘটে গেল, হিন্দু সনাতনীদের পূজ্যপাদ কার্তিক মহারাজ তিনি যেভাবে একটা অসাম্প্রদায়িক সহনশীলতা, পবিত্রতা, সৌহার্দ্য, সম্প্রীতির কথা বললেন, সেই কথায় সায় দিলেন হুমায়ুন কবির। আর আমরাও এটা চাই। আজানের ধ্বনিও শোনা যাক, মন্দিরের ঘন্টার ধ্বনিও শোনা যাক, নমাজ পাঠ হোক, আরতি হোক, একসঙ্গে হোক, সবাই আসুন আগামী দিনে এভাবেই একটা সুন্দর পশ্চিমবঙ্গকে গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, গর্বের সঙ্গে নিজের ধর্মাচরণ করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কেউ চাইলে জয়েন করবেন, সুপার থ্যাঙ্কস পাঠাবেন। আর আপনাদের অনুরোধে আমরা কিউআর কোড দিয়েছি, যদি মনে করেন আমাদের পাশে থাকবেন আর্থিকভাবে, সরাসরি অর্থ সাহায্য পাঠাতে পারেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।